তাহলে প্রথম যেটা করতে হবে, যদি এই 31% মুসলিম ভোটটা মমতার কাছে একচ্ছত্র গচ্ছিত থাকে, তাহলে মমতা ব্যানার্জিকে হারাতে কেউ পারবে না। কোনো বিশাল বড় ইম্পসিবল কিছু না হলে এটা কখনোই পসিবল নয়। কারণ এই বিশাল বড় যেটা ভোট ব্যাঙ্কিংয়ে রয়েছে, এটার জন্য মমতা ব্যানার্জির কাজটা সবসময় সহজ হয়ে যায়। এই জন্য ওকে দেখবে যে মালদা, মুর্শিদাবাদ যত জেলায় পিছিয়ে থাকুক, বা মুসলিম যে জেলাগুলো অধ্যুষিত যতই পিছিয়ে থাকুক, ওকে উন্নতির কথা বলতে হয় না। ইলেকশনের আগে বিজেপির একটা ভয় দেখিয়ে পুরো ভোটটা ক্যাপচার করা যায়। ঠিক আছে, তো এই জন্য যেটা বিষয়টা হয় যে যতক্ষণ না এই রাজ্যের সংখ্যাগুরুরা বিজেপিকে প্রধান বিরোধী আসন থেকে সরাচ্ছে, যতক্ষণ না এই ভয়টা এখানকার 31% মুসলমানের মধ্যে থেকে যাচ্ছে যে যদি আমরা ভোটটা ভাগ করি তাহলে বিজেপি চলে আসবে, ততক্ষণ অবধি মমতা ব্যানার্জিকে হারানো প্রায় অসম্ভব, যদি কোনো বিশাল কিছু ইম্পসিবল না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথম যেটা কাজ হবে যে বিজেপিকে প্রধান বিরোধী দল থেকে সরিয়ে বাকি বিরোধীদের উঠে আসা। যেমন আমি বারবার করে বলছিলাম যে এই উপনির্বাচনটা কেন বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি 6টা উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনটা গুরুত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়ার জন্য। তুমি রেজাল্ট আসবে, তুমি দেখতে পাবে, দেখবে আবার হয়তো সহসীমায় উনি 6টাতেই জিতছেন। কিন্তু আমরা যদি দেখতাম যে এই মাদারিহাট বা তালডাংরা বা নৈহাটি এসব জায়গায় বামেদের ভোট ব্যাঙ্ক ছিল 11%, 12% করে, সেই ভোটটা যদি এরা আজকে বাড়িয়ে 20%-এ আনতে পারে, যদি তৃণমূল জিতেও যায়, কিন্তু এদের যদি এই ভোট ব্যাঙ্কটা বাড়ে, তাহলে যেটা হবে মানুষের মধ্যে একটা ভরসা জাগবে। তৃণমূল বিরোধী, এমনকি একটা বড় ফ্যাক্টর হলো তৃণমূল বিরোধী যে ভোট ব্যাঙ্কটা না, যেটা তৃণমূল বিরোধী যে ভোটটা বাম বা বিজেপি পায়, তাদের একটা বড় অংশের এই বিশ্বাসটা চলেই গেছে যে বামেরা তৃণমূল হারাতে পারবে। তাহলে প্রথমে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা, সংখ্যালঘুদের কাছে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা যে তোমাদেরকে আমরা প্রোটেকশন দেবো, তোমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস চলছে, তোমাদের আইডেন্টিটি থ্রেট, তোমরা যে মনে করো তোমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, তোমাদেরকে পিটিয়ে মেরে ফেলা হবে, এগুলো হবে না আমরা থাকলে, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেবো। আর সেকেন্ড হলো সংখ্যাগুরু ভোটারের কাছে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তৃণমূল বিরোধী যে সংখ্যাগুরু ভোটার, যে তৃণমূলকে আমরা হারাতে পারি, বিজেপি হারাতে পারে না, বা বিজেপি এসে তৃণমূলের চেয়ে আলাদা কিছু হবে না। তুমি দেখো প্রতিটা ইস্যুর পরে সেটিং তত্ত্ব নিয়ে তো চিল্লানো হয়, তো প্রতিটা ইস্যুর পরে বলা হয় সিবিআইয়ের সঙ্গে দিদির সেটিং, মোদি অমিত শাহের সঙ্গে অভিষেকের সেটিং, কিন্তু এর ভোটে কি কোনো ইফেক্ট পড়ে? তাহলে কী হচ্ছে বিষয়গুলো হচ্ছে যে এখন ভোটটা এখন হয়ে গেছে হচ্ছে, হ্যাঁ মানে ইস্যুগুলো যেটা হচ্ছে ন্যারেটিভে পরিণত হচ্ছে না। ভোট এখন হয়ে গেছে কর্পোরেট টাইপের, এখন ভোট হয় ন্যারেটিভে। এখন ভোট তো হয় না, এখন ভোট করাতে হয়। লক্ষ্য করে দেখো, ভোট করাতে হয় একদম লাস্ট 2014 পর থেকে আমরা দেখেছি পুরো ভোটিং এই প্যাটার্নটা হয়ে গেছে, এটা কর্পোরেট সেক্টরে হয়ে গেছে, কর্পোরেট টাইপের। ভোট করাতে হবে, ন্যারেটিভ পুশ করতে হবে। তাহলে সমস্যা হচ্ছে যে বিজেপি প্রতিবার 5 মাস আগে এসে একটু বিভাজন করে দিয়ে তারা একটা বড় অংশের ভোট নিয়ে যায়। আর যে বামেরা টানা 5 বছর ধরে, বা বাকি যে বিরোধী দল টানা 5 বছর ধরে রাস্তায় থাকে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, তাদের ভোটটা বারবার কমছে। কারণ ইস্যুগুলো কখনোই ভোটের ন্যারেটিভে যায় না। আর এর বড় কারণ হলো যে কোনটা ন্যারেটিভ হওয়া উচিত এটাও এদের জানা নাই। আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে 26-এ হয়তো মমতা ব্যানার্জি সিএম ক্যান্ডিডেট লাস্ট। আমি আবারও এখানে খুব স্পষ্টভাবে বলছি, খুব বড় কোনো অঘটন না ঘটলে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব নয়। কিন্তু যেটা হবে এর পরবর্তীকালে, যেটা এখন থেকে এম করা উচিত, সেটা হলো 31-কে অবশ্যই এম করা উচিত। কেন 31 এম করা উচিত? 31-এ যেটা হবে, ক্ষমতাটা মমতা থেকে অভিষেকে শিফট হবে। মমতা থেকে অভিষেকে যখন ক্ষমতা শিফট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার যে সমস্ত নেতা, সেটা মলয় ঘটক হোক, সেটা ফিরহাদ হাকিম হোক, অলরেডি তুমি দেখতে পাবে যে মমতা একটা লবি বাজির একটা কথা হয়, মমতা লবি, অভিষেক লবির, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের একটা টিম বানাচ্ছেন, তিনি মমতার লোকজনদেরকে সরাচ্ছেন যারা সেই সময় ছিল। তিনি কী করবেন, এই মমতার যে সেই সময়ের লোকগুলো তাদেরকে কী করবেন, সেখান থেকে সরাতে শুরু করবেন। এর ফলে তারা কী করবে, বিভিন্ন দলে জাম্প করবে। তাহলে ওই 2031-এ যখন ক্ষমতাটা শিফট হবে মমতা থেকে অভিষেকে, সেই মুহূর্তে তৃণমূল সবচেয়ে ভলনারেবল থাকবে। যদি সেই মুহূর্তে বিরোধীরা অ্যাটাক করতে পারে, তাহলে হয়তো 31-এ গিয়ে সম্ভব, যদি না কোনো কিছু অঘটন ঘটে। অঘটন ঘটলে সেটা আলাদা ব্যাপার, সেটা রাজনৈতিক অঘটন ঘটতে থাকে, যেমন সিঙ্গুর নন্দীগ্রাম আমরা দেখেছি, এবং সেটাকে ন্যারেটিভেও পরিণত করা গেছে। এবার তাহলে 26-এ কী লক্ষ্য হওয়া উচিত? 26-এ লক্ষ্য যেটা হওয়া উচিত, দেখো বেছে আমি 294টায় আমি আসন প্রার্থী দিতে পারি, বিরোধীরা দিতে পারে, সিপিএম দিতে পারে, কংগ্রেস দিতে পারে, আইএসএফ দিতে পারে, যে কেউ দিতে পারে। কিন্তু প্রথম কথা হলো যে রিয়ালিটিতে থাকা উচিত, ইলিউশনে ভোগা উচিত নয়। সিপিএমের বর্তমানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 15 থেকে 20টা সিট টার্গেট করা উচিত, স্পেসিফিক্যালি টার্গেট করা উচিত। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমার যেখানে জেতার চান্স আছে আমি সেখানেই প্রার্থী দেব। যেমন স্পেসিফিক্যালি, যেমন মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি সিট টার্গেট করা উচিত, স্পষ্ট কথা। জলঙ্গিতে তারা এবারে লোকসভা সম্ভবত প্রথম হয়েছে, গতবার সম্ভবত সেকেন্ড হয়েছে। বেছে যে 20 থেকে 25টি সিটে ওরা সেকেন্ড হয়েছিল, সেগুলোকে স্পেসিফিক্যালি টার্গেট করা উচিত। এবং স্পেসিফিক্যালি টার্গেট করে যেটা করা উচিত, যে কলকাতার এই কিছু মুখকে বারবার তুলে ধরা, ওই শতরূপ, দীপশিতার এইগুলো না করে, ওই যে 25টা সিটকেও টার্গেট করছে, এক্স্যাক্টলি যাদেরকে ওরা ক্যান্ডিডেট করবে 26-এ, এখনও প্রায় 1.5 বছর সময় আছে, তাদেরকে এখন থেকে একজন পলিটিশিয়ান হিসেবে পুশ করা। সেটা মিডিয়ায় হতে পারে, প্রথম শ্রেণীর মিডিয়ায় হতে পারে, লোকাল কাজে হতে পারে, বিভিন্ন আন্দোলনে হতে পারে। তাদেরকে ক্রমাগত পুশ করা এবং তাদেরকে কলকাতার মিডিয়ায় নিয়মিত জায়গা দেওয়া, যেটাকে বলা হয় পলিটিক্যাল প্রোফাইলিং। এখনকার দিনে দাঁড়িয়ে পলিটিক্যাল প্রোফাইলিংটা খুব জরুরি। তাহলে যে 25টা সিটকে তুমি টার্গেট করছো, যেমন আমি যদি ধরো এই সৃজনদার এক্সাম্পল দিই, সৃজন ভট্টাচার্য যথেষ্ট শিক্ষিত একটা ছেলে, যথেষ্ট এডুকেটেড ছেলে, যথেষ্ট সেন্সিবল ছেলে। ও যদি আজকে দাঁড়িয়ে বারুইপুর বা সোনাইপুর উত্তর টার্গেট করা এখন থেকে, এবং এখন থেকে যদি ওখানে ওকে পুশ করা হয় বারুইপুর বা সোনাইপুর উত্তরে, ওই যাদবপুরে পড়ে থেকে কখনো জিততে
জিততে পারবে না, আমি বলে দিই 26-এও জিতবে না যাদবপুর যদি দাঁড়ায় বিধানসভাতে। ও যদি এইভাবে টার্গেট করে প্যাটার্ন করে না, যদি প্রতিক্রিয়া রহমান টার্গেট করে সোনারপুর দক্ষিণে বা কোথাও, এই যে সিটগুলো যেগুলোতে ওরা ভালো অ্যামাউন্টের ভোট পেয়েছিল সেগুলো যদি এখন থেকে টার্গেট করে এবং তার যদি ঠিকঠাক পলিটিক্যাল প্রোফাইলিং করে। এবার পলিটিক্যাল প্রোফাইলিংয়ের মধ্যে কী কী পড়ে তুমি দেখো, আমরা যতই বলি ধর্ম থেকে রাজনীতি আলাদা, আমাদের ভারতীয় উপমহাদেশে ধর্ম থেকে রাজনীতি কোনোদিন আলাদা ছিল না। প্রথম কথা হলো যে বিভিন্ন যে ধর্মীয় সংগঠনগুলো, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, আদিবাসী সংগঠন হতে পারে, এই সমস্ত আমরা দেখছি 2014-এর পর থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। তুমি দেখো মুর্শিদাবাদের কার্তিক মহারাজের কথা কেন বারবার আসে, কারণ তিনি এবং তার ভাষ্য বাস্তব প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। পুরুলিয়ায় আমরা দেখেছি রামকৃষ্ণ মিশন প্রচারে এনারা অনেকটা একটা ভূমিকা রাখেন, বড় ভূমিকা রাখেন, এনারা খুব বড় ভূমিকা রাখেন। পুরুলিয়াতে তুমি যাও, সেখানেও তুমি দেখবে ভাষ্য বাস্তবের হিউজ ভূমিকা আছে, বাঁকুড়াতে হিউজ ভূমিকা আছে রাজনীতিতে, দেশের বিভিন্ন জায়গায় তো রয়েছেই। ইস্কনের একটা ভূমিকা থাকে, যতই বাইরে থেকে জানাই বলুক আমরা জানি এগুলো ভূমিকা থাকে। তাহলে প্রথমেই যেটা করা উচিত বাম এবং কংগ্রেস নেতাদের বা বিরোধী যারা রয়েছে, যে স্পেস বামেদের নিয়ে যেরকম বললাম 25টা সিট যদি টার্গেট করে, স্পেসিফিকলি সেই সিটে গিয়ে প্রথমে যেটা করা উচিত ধর্মীয় সংগঠনগুলোকে সেটা প্রতিটা ধর্মে কানেক্ট করা উচিত, যে তারা অ্যাকচুয়ালি তাদের কী কী দাবি, যে দাবিগুলো সংবিধানের সঙ্গে যাবে সেই দাবিগুলো নিয়ে পুশ আউট করা উচিত। সেখানকার লোকাল যে এনজিও যারা নিয়মিত কাজ করছে তাদেরকে এখন থেকে কানেক্ট করা উচিত। সেখানে লোকাল যে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছে, যারা সেখানে সামাজিক অ্যাক্টিভিস্ট রয়েছে, যারা সেখানে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদেরকে পুশ আউট করা উচিত। নিয়মিত সেখানকার যে লোকাল ইস্যু, প্রতিটা বিধানসভা প্রতিটা ব্লকের লোকাল 5টা কমন ইস্যু থাকে, যেটা একমাত্র ওই ব্লকেরই ইস্যু। দেখো শিক্ষা, স্বাস্থ্য এগুলো কমন ইস্যু পুরো রাজ্যের, কিন্তু প্রতিটা ব্লকের কিছু স্পেসিফিক ইস্যু থাকে। আমি এখান থেকে বলে দেবো নওদা বিধানসভার কী ইস্যু, নওদা বিধানসভায় যে আলু চাষিরা আছে তাদের কাছে আলু চাষটা বিরাট বড় ইস্যু, যে আলু তারা ঠিকঠাকভাবে প্রিজার্ভ করতে পারে না, তারা আলুগুলো ঠিকঠাক করে সাপ্লাই করতে পারে না। সেখানে কলা চাষি আছে, কলাটা ঠিকঠাক করে তারা সাপ্লাই করে, কেরালার কলা চলে যায় মিডল ইস্টে, তারপরে সেখানকার কলা চাষিরা ফুলে পেঁপে উঠছে, কিন্তু নওদা বিধানসভার চাষিরা, কলা চাষিরা তারা ঠেঙাটাও পায় না। তাহলে এইগুলো যে লোকাল ইস্যু, তাহলে তোমাকে টানা কয়েক বছর এই পলিটিক্যাল প্রোফাইলিংয়ের সঙ্গে সঙ্গে ওখানে লোকাল ইস্যু নিয়ে মুভ করতে হবে, প্রতিটা সেকশনকে কানেক্ট করতে হবে, যে সেকশনের ভোটিং প্যাটার্নে একটা প্রভাব রয়েছে ভোট দেওয়ানোতে, সেই সেকশনকে তোমাকে কানেক্ট করতে হবে। তুমি যদি কানেক্ট না করো, কালকে গিয়ে তুমি সবগুলো বুথে এজেন্ট দিতে পারবে না, আর এজেন্ট না দিতে পারলে তুমি ভোটে জিততে পারবে না। তাহলে স্পেসিফিকলি বামেদের যেটা করা উচিত 26-এর জন্য, স্পেসিফিকলি 25টা সিট টার্গেট করা উচিত এবং 10টা সিটকে ক্রমাগত পাখির চোখ করা উচিত। 10টা সিটটা থেকে জিততে হবে। এই 10টা সিট কেন জিততে হবে? কারণ তাদের এই যে সমর্থকরা প্রতিটা ভোটের আগে ভাবে, হ্যাঁ প্রতিটা ভোটের আগে তারা ভাবে এবার আমরা একটা জিতবো, এবার আমরা একটা জিতবো, এবং এই যে প্রতিটা হার সেটা কী করে তাদের সমর্থকদেরকে আরও হতাশার তলানিতে পাঠায়, এবং তাদের যে মধ্যবয়স্ক সমর্থক তারা এটা ভুলতেই বসে যে বামেরা হয়তো তৃণমূলকে হারাতে পারে, এরপরে তাদের একটা বড় অংশ আমরা দেখছি শিফট করছে বিজেপির দিকে। তাহলে এই যে ভরসা অর্জনের জন্য এটা প্রয়োজন। এবার কথা হলো কংগ্রেসের কী করা প্রয়োজন। দেখো কংগ্রেস স্পেসিফিকলি 2024 লোকসভা নির্বাচনে বিধানসভার হিসাবে প্রায় 11 থেকে 12টা বিধানসভা জিতেছে। তার মধ্যে মালদা উত্তরে জিতেছে হচ্ছে 5টা, মালদা দক্ষিণে জিতেছে 5টা, তোমার মুর্শিদাবাদে বহরমপুরে জিতেছে প্রায় 2টো, বহরমপুর একটা জিতেছে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার রায়গঞ্জে জিতেছে 2টো। তাহলে প্রায় 11টা বা 12টা, আমি ভুল হতে পারি, হয় 11টা নাহলে 12টা বিধানসভা জিতেছে ওরা। স্পেসিফিকলি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে কংগ্রেসের যেটা উচিত নতুন প্রেসিডেন্টের 35 থেকে 40টা সিট টার্গেট করা উচিত স্পেসিফিকলি। তার মধ্যে মুর্শিদাবাদের 22টা সিট রয়েছে, তার মধ্যে আমাদের মালদার সিটগুলো রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে এই সিটগুলো স্পেসিফিকলি টার্গেট করা উচিত। এই সিটগুলোতে পসিবল তৃণমূলকে হারানো। দ্বিতীয় যে কথা হলো যে মমতা ব্যানার্জি একটা বড় 3 টাইমের জোট হয়ে যদি বাম, কংগ্রেস, আইএসএফরা লড়ে, তাহলে তো আর এখন তো আবার লিবারেশন যুক্ত হয়েছে, তাহলে মনে হয় যে তৃণমূল বিরোধী যে ভোটটা পুরোটা এক ছাতার তলায় আসতে পারে। তৃণমূল বিরোধী ভোটটা শুধু জোটের সঙ্গে, যেটা করতে হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যে তৃণমূলকে আমরা হারাতে পারি। এইটা হলো প্রথম বিশ্বাস অর্জনের কথা, যে বিশ্বাসটা অর্জন করতে পারছে না। কেন অর্জন করতে? দেখো বারবার বলা হচ্ছিল যে আমরা আরজিকর আন্দোলনে কোনো বিজেপি নেতাকে ঢুকতে দেইনি, অগ্নিমিত্রা পলকে আমরা ঢুকতে দিইনি, সরিয়ে দিয়েছি, গো ব্যাক স্লোগান দিয়েছি, কিন্তু আমরা আবার ওখানেই দেখেছি যে পামেলা গোস্বামী, এবিভিপির নেতারা সেখানে তারা স্বাস্থ্য ভবনের সামনে বসে স্লোগানিং দিচ্ছে। তাহলে এই যে প্রতিটা আন্দোলনে গিয়ে ঢুকে পড়ছে আরএসএস, সেটা কিন্তু সাধারণ মানুষ বোঝে। লোককে যদি এত বোকা ভাবি আমরা যে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা লোকে বোঝে না, এটা কিন্তু নয়। আমরা এর আগে দেখেছিলাম যখন এনআরএস আন্দোলন হয়েছিল, অর্চিষ্মান চ্যাটার্জি আমাদের মনে আছে, স্পেসিফিকলি সে 21 থেকে বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেল, তখন সে নাকি বিশাল বড় মুখ্যমন্ত্রীর মুখ ছিল। তোমরা দেখো বামেদের যে সোশ্যাল মিডিয়া সেটা যথেষ্ট স্ট্রং। বামেদের সোশ্যাল মিডিয়া বিনামূল্যে লাস্ট কয়েক বছর যে কজনের পিআর করেছে, সেটা অভিজিৎ গাঙ্গুলি হোক, সেটা কৌস্তব বাগচি হোক, কালকে প্রীতিকরকেও দেখলাম গিয়ে শুভেন্দু অধিকারীর পিছনে বসে থাকে, যতজনের ফ্রিতে পিআর করেছে বিনামূল্যে, যাদেরকে তৃণমূলের বিরাট বিরুদ্ধে, মমতা বিরুদ্ধে একটা ফেস বলে তুলে দেয়, তারা সবকটা গিয়ে বিজেপিতে ঢুকে পড়েছে। তাহলে এই যে এরা প্রতিবার নিজেদের সমর্থকদের কাছে একটা মুখ নিয়ে আসে, তারা গিয়ে বিজেপিতে ঢুকে পড়ে, তাহলে এতে কী হয়? প্রতিবার সমর্থকরা হতাশ হয় যে আমরা প্রতিবার যেন ভুল দিকে যাচ্ছি। ওই জন্য প্রতিবার ইলেকশনের পরে শুধু সমালোচনা করতে হয়। মানে এই যে বিষয়টা, এতে যেটা হয় মানুষের কাছে বিশ্বাসযোগ্যতাটাই হারিয়ে যাচ্ছে যে আমরা হারাতে পারি। স্পেসিফিকলি টার্গেট করে স্পেসিফিকলি এগো। তুমি 26-এর জন্য 10টা সিটের জন্য এগো, 25 সিট টার্গেট করো, তুমি 29-এ গিয়ে 4 থেকে 5টা লোকসভা টার্গেট করো, তারপরে 31-এ গিয়ে তুমি 30 থেকে 40টা বিধানসভা টার্গেট করো। যেভাবে লড়ে যে তোমাকে সিটে আমার জেতার পলিটিক্সটা T20 বা T10 নয়, পলিটিক্সটা টেস্ট খেলা।
তুমি যদি এখান থেকে 10 বছর আগে ভবিষ্যৎ দেখতে না পাও, 10 বছর পরে আমার দলটা কোথায়, তাহলে তুমি পলিটিক্সে কিচ্ছু করতে পারবে না। এটা স্পেসিফিক কথা, এটা খুবই স্পেসিফিক কথা। এবং তোমাকে বুঝতে হবে স্পেসিফিক ন্যারেটিভ কী কী। কেন কর্ণাটকের মতো জায়গায় সেখানে এত শতাংশ সংখ্যাগুরু হিন্দু ভোটার থাকা সত্ত্বেও বিজেপি কেন হারলো, স্পেসিফিক ন্যারেটিভ দেওয়া হয়েছিল। স্পেসিফিক ন্যারেটিভগুলো কী দরকার এগুলো বুঝতে হবে। যেমন এই কথাটা মানুষের মনে ভরতেই হবে যে আজকের দিনে আমরা দেখলাম যে এই যে তোমার ধরো রিসেন্টলি কানাডার বুকে আমরা দেখলাম যে গুরুদ্বারাতে হামলা হলো, সেখানে যে সমস্ত সংখ্যাগুরু হিন্দু স্টুডেন্টরা পড়ছে, তারা বাচ্চা বাচ্চা স্টুডেন্ট, তারা সেখানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে দাঙ্গায় যুক্ত থাকার জন্য। স্মৃতি ইরানি, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সেটা নিয়ে পোস্ট করছেন। বিজেপির নীতি, স্মৃতি ইরানির মেয়ের বয়ফ্রেন্ড নিজে কানাডার বাসিন্দা, সে তো গিয়ে কখনো দাঙ্গা করছে না। যাচ্ছে কারা, এখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা গেছে, সাধারণ হিন্দু পরিবারের ছেলেরা, তারা গিয়ে ওখানে দাঙ্গা করছে। আমরা যখন দেখি, যখন এই যে কয়েকদিন আগে তোমার শ্যাম্পু করে দাঙ্গা হলো, তার আগে আমরা দেখেছি শিবপুরে দাঙ্গা হয়েছে, তখন আমরা কী দেখি যে সাধারণ হিন্দু মুসলিম পরিবারের যারা একদম খেটে খাওয়া মানুষ, তাদের হাতে ওই অস্ত্রগুলো দিয়ে দেওয়া হয়, তাদের কাঁধে ওই ভগবা গামছাগুলো ঝুলিয়ে দেওয়া হয়, গেরুয়া গামছাগুলো দিয়ে বলা হয় যে দাঙ্গা করো। অথচ বিজেপি নেতা মন্ত্রী ছেলে যারা দেশপ্রেমের কথা বলে, বিজেপি নেতা, তাদের প্রত্যেককে নেতা মন্ত্রীরা তাদের প্রত্যেকের ছেলেদের পাঠাচ্ছে বিদেশে। কেউ যাচ্ছে অক্সফোর্ডে, কেউ যাচ্ছে কেমব্রিজে, কেউ যাচ্ছে তোমার হচ্ছে মানে সোয়াসে যাচ্ছে। তাহলে এই যে ন্যারেটিভগুলো, যে অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা করছে, যে সদ্য উঠে আসা যে ইয়াং জেনারেশন, তাদেরকে এই যে হোয়াটসঅ্যাপে প্রচণ্ড পরিমাণে একটা ব্রেন ওয়াশ করা হচ্ছে, এটা বিদ্বেষের একটা পরিবেশ। এর জন্য কী লাগে দেখতে হবে, তুমি উত্তরবঙ্গে যাও, তুমি বিজেপির খুব বেশি দেওয়াল লেখন পাবে না, তুমি বিজেপির পোস্টার পাবে না, তুমি পোস্টার পাবে বাকিদের, কিন্তু ভোটটা বিজেপি পেয়ে যায়। কী করে পায়? তারা প্যাটার্ন থাকে, ফ্রিতে তো কেউ পাচ্ছে না, তাহলে তারা কোথাও তো একটা কাজ করছে যার জন্য তো সেখানে তারা পাচ্ছে। তাদের পোস্টার বেশি নেই, তাদের লেখালেখি বেশি নেই, সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি বেশি নেই, তাদের নেতারা অত ফেমাস নয় এখানে পশ্চিমবঙ্গ নেতা, তারপরেও তারা এত পার্সেন্ট ভোট প্রতিবার কুড়িয়ে নিয়ে যায়। তার রিজন হলো তারা কোথাও তো একটা কাজ করছে। তাহলে তারা যেখানে কাজটা করছে, তোমাকে সেখানে তাদেরকে কাউন্টার করতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওই যে বললাম যে তোমাকে ফিউচারটা দেখতে হবে, যে আমি কোন দিকে দেখছি ব্যাপারটাকে। আমি কি 31 দেখতে পাচ্ছি, আমি কি 29 দেখতে পাচ্ছি এখান থেকে? যদি দেখতে না পাই, তাহলে এই প্রতিবার একই জিনিস হবে। এবং স্পেসিফিকলি টার্গেট করলো, আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব। একটা খুব ছোটো উদাহরণ দিই। লাস্ট কয়েকটা বিধানসভা নির্বাচন, যেমন একটা হচ্ছে মধ্যপ্রদেশ, তার সঙ্গে সঙ্গে হরিয়ানা, এবং রিসেন্টলি যদি মহারাষ্ট্র যদি এটা হয়, তাহলে দেখতে পাবে মহিলাদের নিয়ে যে স্কিমগুলো না, সেই স্কিমগুলো একটা হিউজ পরিমাণে ভূমিকা পালন করছে। তুমি দেখো, এই যে মহারাষ্ট্রে সম্ভবত 3000 বা 4000 টাকা করে কংগ্রেস, মানে যেটা মহাবিকাশ আঘাড়ি, কংগ্রেস, শিবসেনার যে আমাদের উদ্ধব ঠাকরের শিবসেনা এবং হচ্ছে শরদ পাওয়ারের যে এনসিপি, তাদের জোট ঘোষণা করেছে 3 বা 4000 টাকা করে প্রতি মাসে। ঝাড়খণ্ডে ইলেকশনের আগে হেমন্ত সোরেন এবং আইএনসি কংগ্রেসের গভর্নমেন্ট, তারা মেয়েদেরকে টাকা দিল। মধ্যপ্রদেশে লাডলি বেহানা দিয়ে এত বেশি অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও আবার বিজেপি সরকার করে নিল। তাহলে এই যে প্রথম থেকে একটা বিরোধিতা ছিল, এখনও আমি দেখেছি আরজি কর নিয়ে বিভিন্ন মিছিলে হাঁটতে হাঁটতে, যে হুটহাট করে কিছু হতে না হতে লক্ষ্মীর ভাণ্ডার গালাগালি খাচ্ছে। এটার তো কোনো মানে হয় না। তুমি মমতাকে তখনই হারাতে পারবে যখন মমতা বলছে আমি 1000 দেবো, তুমি বলবে আমি 3000 দেবো। তুমি যদি লক্ষ্মীর ভাণ্ডারকে গালাগালি দাও, তাহলে এই শহুরে কিছু 2% 3% ভোটে তাদের তুমি কিছু করতে পারবে না। এই মানুষগুলো তোমাকে কিছু সরকারি চাকরিজীবী ভোট দেবে। সরকারি চাকরিজীবীর সংখ্যা কত? 10 থেকে 12 লাখ। ওটা একটা বিধানসভার ভোটার, কি 3টে বিধানসভার ভোটার, 294টা বিধানসভা আছে। তাহলে মমতাকে তোমাকে স্পেসিফিক টার্গেটে হারাতে হবে। মমতা ব্যানার্জি বলছেন আমি 1000 দেবো, বা পরের বারে বলছেন 1500 দেবো, তোমাকে বলতে হবে আমি 3000 দেবো। আর একটা জনমুখী প্রকল্পে 3000 টাকা দিতে কোনো অসুবিধা নেই। এই 3000 টাকা যদি একটা পরিবারকে বড়োভাবে তুলে আনতে পারে, তুমি দুটো কাজ একসাথে করবে, তুমি সরকারি চাকরিও দেবে, তার সঙ্গে তুমি জনমুখী প্রকল্পগুলোও চালাবে। এই যে সরকারি চাকরি এবং জনমুখী প্রকল্পকে একে অপরের বিরোধী বলে তুলে ধরা, এর পিছনে বামেদের যে সোশ্যাল মিডিয়ার যে একটা কী বলবো মানে সিস্টেম, সেটা একটা বড় ভূমিকা আছে। তারা ক্রমাগত লাস্ট কয়েক বছর এত বেশি জনমুখী প্রকল্পগুলো ক্রিটিসাইজ করেছে। এই ক্রিটিসিজমের জন্য যেটা হয়েছে, মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে যে তৃণমূল আছে, দিদি আছে বলে কিছু তো পাচ্ছি, চলে গেলে কী পাবো। এই যে কিছু তো পাচ্ছি, এই যে একটা মন্দের ভালো, তুমি একটা খুব একটা ভালো ভিডিও দেখো ভাইরাল হয়েছিল বাঁকুড়া থেকে, একজন লোক বলছে তৃণমূল চোর তো বটে, কিন্তু যাতে ভালো টাকা পয়সা দিচ্ছে, তোমাদের চ্যানেলে করার ভিডিও। তাহলে এই যে মানুষের মধ্যে চলে এসছে, যে মেয়েদের মধ্যে চলে এসছে, দিদি চলে গেলে তো কিছুই পাবো না, এটা কেন এসছে? কারণ প্রতিটা নির্বাচনের আগে বিরোধী নেত্রীরা, বিজেপির নেত্রীরা, আমি দেখলাম এবারে লোকসভার আগে তারা বলছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। তাহলে এক্ষেত্রে বাম কংগ্রেস এবং বাকি যে বিরোধী দলগুলো রয়েছে বিজেপি বাদ দিয়ে, তাদের এক্ষেত্রে ভূমিকা নেওয়া হচ্ছে, বিশেষ করে কংগ্রেসের এক্ষেত্রে ভূমিকা নেওয়া হচ্ছে। ওদের নেতা তার 24-এর লোকসভার যে ম্যানিফেস্টো, তাতে বলেছিল 6000 টাকা করে প্রতি মাসে আমরা প্রত্যেকটা মহিলাকে দেবো, তারা যাতে যারা দরিদ্র সীমার নিচে আছে তারা উঠে আসতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে। তাহলে এই যে ছোটো ছোটো ন্যারেটিভগুলো, এগুলো তোমাকে বুঝতে হবে। মুর্শিদাবাদের কী ন্যারেটিভ? মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো গঙ্গা ভাঙন, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদের ন্যারেটিভ হলো বিড়ি শ্রমিক, প্রায় 17 লাখ সেখানে বিড়ি শ্রমিক আছে, মহিলা বিড়ি শ্রমিক আছে। তাহলে স্পেসিফিকলি তোমাকে লোকাল ইস্যু টার্গেট করতে হবে, এবং লোকাল ইস্যুতে যাদেরকে তুমি টিকিট দেবে 26-এ, তাদেরকে এখন থেকে সেই সমস্ত লোকাল ইস্যুতে পুশ করতে হবে, তারা যেন সেগুলো নিয়ে কাজ করে, নিয়মিত যেন পথে থাকে, যেমন ডেপুটেশন দেয়, ডিএম অফিস ঘেরাও করে, এবং লোকাল মিডিয়াতে তাদেরকে নিয়মিত তোমাকে পুশ আউট করতে হবে। ওই জাস্ট কয়েকটা মুখকে নিয়ে ওই সোশ্যাল মিডিয়ায় মাতামাতি, ওই শতরূপ ঘোষ, ওই দীপশিতা, ওই 2-4টে ওই কটাকে বাদ দিয়ে তোমার যারা
গ্রামে গঞ্জের নেতা, ব্লক লেভেলের যারা নেতা, তাদেরকে এখন থেকে পলিটিক্যাল প্রোফাইলিং করে বুস্ট করো, যেন মানুষ তাদেরকে চিনতে পারে। দেখো, মানুষ সবসময় না, সাধারণ মানুষ সবসময় একজন শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি যায়, তাহলে একজন শক্তিশালী বিরোধীর পিছনে দাঁড়াতে ভালো, কারণ মানুষের প্রোটেকশন দরকার। তা যতক্ষণ না তুমি তোমার যে সমস্ত মুখগুলো রয়েছে সেই সমস্ত মুখগুলোকে শক্তিশালী হিসাবে তুলে ধরতে পারছো, যে তার পিছনে যে একটা সাধারণ মানুষের দাঁড়াবে, ভোটের পরে সেই মানুষটা তাদেরকে প্রোটেকশন দিতে পারবে, ততক্ষণ অবধি মানুষ তোমাকে ভোট দেবে না। মানুষ যখন একটা লোকাল লেভেলে একটা বিধানসভায় ভয় পাচ্ছে, তৃণমূলকে যদি আমি ভোট না দিই তাহলে তৃণমূলের এমএলএ সে আমাকে কিছুটা ক্ষতি করে দিতে পারে আমার, বা তৃণমূলের লোকাল নেতা ক্ষতি করে দিতে পারে, তুমি যে মুখটাকে পুশ করছো ইলেকশনের আগে, তার সেই ক্ষমতাটাই নেই মানুষকে ওই ভরসাটা জোগানো যে না আমি আপনাকে প্রোটেক্ট করবো। তাহলে একটা করে প্রথম কথা হলো শক্তিশালী মুখ প্রকাশ করা, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন কমিউনিটিগুলোকে কানেক্ট করা। এই তুমি দেখো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের যে আদিবাসী কমিউনিটি, যাদের হিউজ পরিমাণে একটা দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা, তুমি দেখো ইকোনমিক ইনকামের সারা সবচেয়ে পিছিয়ে, তাহলে এদের কী ইস্যু? এদের একসময় এগুলো সব সিপিএমের বামপন্থী বেল ছিল। উত্তরবঙ্গ এত বেশি পিছিয়ে আছে উত্তরবঙ্গ, যে গোটা উত্তরবঙ্গে একটা ক্যান্সার হসপিটাল নেই। উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় ডাক্তার দেখাতে। আমি উত্তরবঙ্গে গেছি, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। তো সেই উত্তরবঙ্গ কেন বারবার বিজেপির দিকে যাচ্ছে? উত্তরবঙ্গ তো বিজেপিকে অনেকগুলো এমপি দিয়েছে, তারপর উত্তরবঙ্গে কিচ্ছু হয়নি। রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, সেই এমস এসছে কল্যাণীতে, উত্তরবঙ্গেও হয়নি। তাহলে এইটা মানুষকে কেন বোঝাতে পারছো না যে উত্তরবঙ্গ যদি তাদের উপর হওয়া অনাচারের জন্য যদি তৃণমূলকে ভোট না দেয়, তাহলে বিজেপিকে কেন ভোট দিচ্ছে? তোমাদেরকে ভোট দেখ। বিজেপির এতগুলো এমপি দিয়েছে উত্তরবঙ্গ থেকে, তারপরেও বিজেপি তাদেরকে কিচ্ছু দেয়নি। এমস একটা হওয়ার কথা ছিল, সেটা ফিরে এলো কল্যাণীতে। তাহলে এই ন্যারেটিভগুলোই দেওয়া যাচ্ছে না। ওই একটা ন্যারেটিভে তোমরা প্রতিবার ফেঁসে যাচ্ছ, এবং সেই ন্যারেটিভটাকে কাউন্টার করার কোনো ন্যারেটিভ তোমাদের কাছে নেই।